বিগত কয়েক মাস ধরে আমাদের দেশে এফসিআর বিল নিয়ে অনেক হই হল্লা হচ্ছে। বাইরের কিছু দেশ আছে যারা এই জিনিসটাকে সহ্য করতে পারছে না। এমন অনেক দেশ আছে যারা ভারতকে রীতিমতন ধমকি দিয়ে যাচ্ছে যে ভারত যেন এই বিল পাস না করায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই এফসিআর বিলটা আসলে কি, আর কবে আমাদের দেশে প্রথম এফসিআর বিল লাগু করা হয়েছিল, আর এই বিলে এমন কি আছে যে আমাদের দেশের কিছু মানুষের তো রাতের ঘুম উড়ে গেছেই, তার সাথে সাথে বাইরের দেশগুলোরও রাতের ঘুম উড়ে গেছে। ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। নমস্কার দর্শক, আমি শুভ্রজিৎ আপনাদের সবাইকে স্বাগত করছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অর্থাৎ এফসিআর এটি সংবিধানের এমন একটি বডি যা বিদেশ থেকে আসা টাকার উপরে নজরদারি রাখে। এফসিআর নতুন কোনো বিষয় নয়, 1969 সালেই এর প্রথম ভিত রাখা হয়, আর সেই ভিত রাখেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি সর্বপ্রথম মনে করেছিলেন যে বাইরের থেকে টাকা আমাদের দেশে পাঠিয়ে আমাদের দেশে অনেক কিছুই করা সম্ভব। ধরুন কোনো দাঙ্গা হাঙ্গামা করিয়ে দিল, বা কোনো সরকারের বিরুদ্ধে কোনো প্রদর্শন করিয়ে দিল, বা বিরোধী যেসব দল আছে তাদেরকে মজবুত করার জন্য সেই টাকা ব্যবহার হতে পারত। তো এই জিনিসগুলো সর্বপ্রথম ইন্দিরা গান্ধী ভাবেন। তারপর থেকেই এই বিষয়ে কাজ করা শুরু হয়ে যায়। তিনি একটি কমিটি বানান এবং তাদেরকে দায়িত্ব দেন এমন একটা মেকানিজম তৈরি করার জন্য যেখানে বাইরের থেকে যদি আমাদের দেশে টাকা আসে সেটাতে যেন নজরদারি করা যায়। আর সেই কমিটি সর্বপ্রথম 1976 সালে এই এফসিআর অ্যাক্ট নিয়ে আসে। কিন্তু শুধু এটুকুতেই ইন্দিরা গান্ধী সন্তুষ্ট ছিলেন না। তারপরে তিনি 1984 সালে এই বিলে একটি অ্যামেন্ডমেন্ট করান, অর্থাৎ সংশোধন করান। সংশোধনের মেন পয়েন্ট ছিল, ধরুন আমাদের দেশের কোনো এনজিও বা ইনস্টিটিউশন যে বাইরের দেশের থেকে ফান্ডিং পায় তাদেরকে এফসিআর তে রেজিস্ট্রেশন করাতে হবে, আর সেই রেজিস্ট্রেশনটা হবে হোম মিনিস্ট্রির আন্ডারে। শুধু তাই নয়, তার সাথে সাথে সেই ফান্ডটা কোথায় থেকে আসছে এবং কোথায় যাচ্ছে সেই বিষয়ে সরকার অডিট করতে পারবে। তবে এই অডিটটা শুধুমাত্র খাতা কলমেই ছিল। এনজিও সরকারকে যা হিসাব দিত সরকারকে সেটাই মানতে হতো, আর এই নিয়মটা দীর্ঘকাল পর্যন্ত চলে। এরপরে 1990 থেকে 2000 সাল পর্যন্ত ফরেন ফান্ডিং আমাদের দেশে অনেক বেশি বেড়ে যায়, আর সরকারের এতে টেনশনও বাড়তে থাকে যে এই টাকাগুলো যে আসছে সেটা আদতেও কোনো ভালো কাজে ব্যবহার হচ্ছে নাকি কোনো খারাপ কাজে ব্যবহার হচ্ছে। আর তৎকালীন সরকার এই জিনিসটাকে খুব সিরিয়াস ভাবে নেয়, যার ফলে 2010-এ তারা একটি নতুন এফসিআর বিল নিয়ে আসেন। আর এই বিলটা আসার পরে ইন্দিরা গান্ধীর আমল অর্থাৎ 1976 সালের যে বিলটা ছিল সেটা ডিসমেন্টাল হয়ে যায়, আর তার পরিবর্তে 2010-এ নতুন বিল আসে। আর সেই বিলের সাথে সাথে সরকার কিছু নতুন নিয়মও এই বিলে ইনক্লুড করে দেয়। আর এই বিলে সবচেয়ে বড় পরিবর্তন করা হয় রেজিস্ট্রেশন। প্রথমে কি ছিল যে কোনো এক হয়তো এনজিও তারা রেজিস্ট্রেশন করিয়েছে, তাদের এটা লাইফ টাইমের জন্য হয়ে গেল, মাঝখানে সেই রেজিস্ট্রেশন রিনিউয়ালের মতন কোনো ব্যাপার ছিল না। কিন্তু 2010-এ যে নিয়ম আসে সেখানে স্পষ্টভাবে বলা হয় যে 5 বছর অবধি রেজিস্ট্রেশন দেওয়া হবে যে কোনো এনজিও বা অর্গানাইজেশনকে। 5 বছর পর পর সেটাকে রিনিউয়াল করাতে হবে। তার সাথে আরেকটা নিয়ম অ্যাড করা হয় যে গভর্নমেন্ট যদি মনে করে যে কোনো এক এনজিও বাইরের থেকে ফান্ডিং নিয়ে তারা ভুল কিছু করছে, তাহলে পরে সেই এনজিও লাইসেন্স গভর্নমেন্ট সাসপেন্ড অথবা ক্যান্সেলও করতে পারবে। আর তার সাথে টাকা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটাও সরকার আরো শক্তভাবে পর্যবেক্ষণ করতে পারবে। 2010-এর এফসিআর অ্যামেন্ডমেন্টে যেটা মেন পয়েন্টগুলো ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। 2010-এর এফসিআর অ্যামেন্ডমেন্টের পরে 2020 পর্যন্ত মাঝখানে দু একবার ছোট মোটো চেঞ্জেস করা হয়েছিল, কিন্তু বড় চেঞ্জ করা হয় 2020 সালে। 2020 সালে মোদি গভর্নমেন্ট পার্লামেন্টে এফসিআর এর আবার নতুন বিল নিয়ে আসে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করা হয়। তার মধ্যে একটি হলো, আমাদের দেশে যেসব এনজিও বা অর্গানাইজেশন বাইরের দেশের থেকে টাকা আসে তাদেরকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেন ব্রাঞ্চ যেটা দিল্লিতে আছে সেখানে অ্যাকাউন্ট খুলতে লাগবে। অন্য কোনো অ্যাকাউন্টে তারা বিদেশ থেকে টাকা নিতে পারবে না। আরেকটি বড় পরিবর্তন করা হয় যে ধরুন আমাদের দেশে দুটা এনজিও আছে, একটার নাম এ আরেকটার নাম হচ্ছে বি। এইবার এ বিদেশ থেকে টাকা পেলো, আগে কি হতো এ বি কে সেই টাকা ট্রান্সফার করতে পারতো, কিন্তু 2020 সালে অ্যামেন্ডমেন্টের পরে সেটা বন্ধ হয়ে যায়। এখন সেই এনজিও গুলো যারা এফসিআর এর আন্ডারে আছে তারা অন্য কোনো এনজিও কে টাকা ট্রান্সফার করতে পারবে না। আরেকটি বড় নিয়ম অ্যাড করা হয়, যেখানে এনজিও গুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এগুলোতে 20% বেশি খরচ করতে পারবে না। সহজ ভাষায় বোঝাচ্ছি, ধরুন একটা এনজিওতে অনেক মানুষ কাজ করে, তো আমি ধরে নিলাম কোনো একটা এনজিওতে 100 জন কাজ করছে। এবার হয়তো তারা
100 কোটি টাকা পাচ্ছে বিদেশ থেকে। আগে কি হতো, তারা 50% পর্যন্ত সেই টাকা অফিসের ভাড়া প্লাস যারা স্টাফ আছে তাদেরকে বেতন হিসাবে দেখাতে পারতো সরকারকে। কিন্তু 2020 সালে যে অ্যামেন্ডমেন্ট হয় সেখানে সরকার নতুন নিয়ম করে দেয় যে আপনি 20%-এর বেশি খরচা করতে পারবেন না নিজেদের স্টাফের ওপরে। আর এই জিনিসটাকে অনেকভাবে ইউজও করা যেত। তো ধরুন কারোর স্যালারি দেখানো হলো 10 লাখ টাকা, এবার হয়তো তাকে 10 লাখ টাকা তার অ্যাকাউন্টে দেওয়াও হলো, বাট ওকে বলা হলো দেখো তোকে আমি 10,000 টাকা করে দেবো, বাকি যে টাকাটা আছে সেটা তুই অমুক অমুক কোনো একটা কাজে তুই লাগিয়ে দিবি। তো সেরকম করে হতো। এবার সরকার তো হাতে কলমে মানে খাতায় কলমেই সবকিছু দেখতো না। তো সেক্ষেত্রে সরকার কি বুঝতো যে না ঠিক আছে স্যালারি ওর কাছে যাচ্ছে, তার মানে টাকাটা এদিকে খরচ হলো। কিন্তু 2020 সালে এই নিয়মটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন ধরুন যে 100 কোটি টাকা যদি আসে তার 20% অর্থাৎ 20 কোটি টাকার বেশি এই অফিসের খরচা অথবা স্যালারির পেছনে খরচ করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম অ্যাড করা হয়, যেখানে যখন রেজিস্ট্রেশন করা হবে সেখানে আধার কার্ড ম্যান্ডেটারি করে দেওয়া হয়, অর্থাৎ আধার লিঙ্ক আপনাকে রাখতেই হবে সেই এনজিওর সাথে। এরপরে 2022 সালেও একটি ছোট চেঞ্জ করা হয়। আগে কি হতো যে ধরুন আপনার কোনো আত্মীয় বিদেশে আছে, সে 1 লাখ টাকা পর্যন্তই পাঠাতে পারতো। কিন্তু 2022-এ একটা অ্যামেন্ডমেন্ট করা হয়, যেখানে এখন সেই ব্যক্তি ভারতে 5 লাখ টাকা পর্যন্ত পাঠাতে পারবে তার আত্মীয় স্বজনের কাছে। এরপরে 2024-25-এও কিছু ছোট মোটো চেঞ্জেস করা হয়। কিন্তু যদি বলতে পারেন যে ব্রহ্মাস্ত্র, সরকার ব্রহ্মাস্ত্র চালায় এই 2026-এ সরকার সবচেয়ে বড় নিয়ম নিয়ে আসে যে যেসব এনজিওরা এফসিআর এর আন্ডারে আছে তাদের যদি লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় বা ধরুন রিনিউয়াল হবে না, সরকার তাদের লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে, তাহলে পরে তাদের যেসব অ্যাসেট আছে সেটা সরকারের বানানো কোনো অথরিটির কন্ট্রোলে চলে যাবে। আর এখানেই হচ্ছে কিছু দেশের সবচেয়ে বড় প্রবলেম। ধরুন আপনি একটি এনজিও চালাচ্ছেন আর সেটা বাইরের দেশের থেকে ফান্ড পাচ্ছে। এবার আপনি কোনো একটা হসপিটাল বা একটা স্কুল বানালেন, এইবার আপনার লাইসেন্স হয়তো ক্যান্সেল হয়ে গেল, অথবা আপনি হয়তো সেই এনজিওটাকে বন্ধ করে দিলেন। তাহলে পরে এই স্কুল বা এই হসপিটালের কি হবে? তো এতদিন সেটা কি ছিল, এটাকে আনটাচেবল রেখে দেওয়া হতো। যদি সেটা চললো বা সেটাকে বন্ধ করে দিল, সেটা হচ্ছে সেই এনজিও ডিসাইড করতো। কিন্তু এখন সেটা ডিসাইড করবে ভারত সরকার। 2026-এর বিল অ্যামেন্ডমেন্টে ভারত সরকার এই নিয়মটা নিয়ে এসেছে যে যদি কোনো এনজিও সাসপেন্ড হয়ে যাচ্ছে তাহলে পরে তার যেসব অ্যাসেটগুলো আছে সেগুলো সরকারের তৈরি করা কোনো এক অথরিটি বডির কাছে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যায়। এবার ধরুন কোনো অর্গানাইজেশন হয়তো স্কুল চালায়, তো সেই স্কুলটাকে সেই অর্গানাইজেশনের আন্ডারে দিয়ে দেওয়া হলো। এবার ধরুন কোনো একটা হসপিটাল, তো যে কোনো একটা এনজিও সেই হসপিটাল তৈরি করেছে, এনজিও বন্ধ হয়ে গেল, তো সেই হসপিটালটা চলে যাবে যে হয়তো এমন কোনো অথরিটি আছে যারা হয়তো অনেক হসপিটাল চালায়, তো সেইটা চলে যাবে সেই অথরিটির কাছে। অর্থাৎ কোনো এনজিও বিদেশি টাকার জোরে আমাদের দেশে যদি কোনো ভুল কাজ করে তাহলে পরে তার লাইসেন্স তো ক্যান্সেল হবেই, বরঞ্চ তার তৈরি করা যেসব অ্যাসেট আছে সেগুলোও সরকার কবজা করে নেবে। আর একটা মেজর চেঞ্জ হচ্ছে যে ধরুন কোনো এনজিওতে টাকা আসলো এবং সেটা খরচ হলো। এতদিন কি হতো, কাগজ কলমে সেই হিসাব নেওয়া হতো। এনজিও দেখিয়ে দিল বা বলে দিল যে আমরা ধরুন 100 কোটি টাকা এসেছে, আমরা 80 কোটি টাকা হয়তো কথার কথা বলছি যে বিধবা কল্যাণে লাগিয়ে দিয়েছি, নারী কল্যাণে লাগিয়ে দিয়েছি, অথবা শিশু কল্যাণে লাগিয়ে দিয়েছি। তো এতদিন সরকার সেটাই বিশ্বাস করে নিত, কেন কি সেটা খাতা কলমেই ছিল। কিন্তু 2026-এর বিলে এখন সরকার সেটাকে অডিট করবে এবং ফিজিক্যালি অডিট করবে যে আদতেও সেই টাকাটা সঠিক জায়গায় লাগছে কি লাগছে না, সেই টাকাটা দিয়ে কাজ হচ্ছে কি হচ্ছে না। আরো কিছু কিছু নিয়ম অ্যাড হয়েছে, কিন্তু মেন হচ্ছে এই দুটাই। আর এই দুটা নিয়মের জন্যই আমাদের দেশের বিরোধী দল এবং বাইরের কিছু দেশ ভারতের পিছনে উঠে পড়ে লেগে গেছে। এতদিন কি হতো, বাইরের থেকে টাকা আসলো, সেই টাকাটা হয়তো কোনো আন্দোলন করিয়ে দিল সরকারের বিরুদ্ধে, বা হয়তো ধর্ম পরিবর্তনে ব্যবহার হয়ে গেল, সরকারের কাছে কোনো হিসাব নেই, এরাও এদের মতন করে বেশ চালিয়ে নিচ্ছিল। কিন্তু এখন তো সেই টাকাটার হিসাব, পাই টাকার হিসাব সরকার ছাড়বে না। কত টাকা কোথায় যাচ্ছে, কার কাছে সেটা যাচ্ছে, সেই টাকাটা কি খাদে ব্যবহার হচ্ছে, প্রত্যেকটা জিনিস সরকার হিসাব রাখবে। সেটা যদি সরকার শুরু করে দেয় তাহলে পরে বাইরের কিছু দেশ এমন আছে যারা আমাদের দেশের খুব বেশি একটু ভালো চায়, সেটা আমি নাম বলছি না, আপনারা বুঝে যাবেন। তারা আমাদের দেশে পাঠিয়ে দিল টাকা যে এটা নিয়ে একটা দাঙ্গা হাঙ্গামা করো। আচ্ছা ঠিক আছে, চলো দিল্লির যন্ত্র মন্ত্র ঘেরাও করো, স্টুডেন্টদেরকে ডাকো, তাদেরকে বিরিয়ানি খাওয়াও, তাদেরকে পিৎজা বার্গার এগুলো খাওয়াও। তো সেই টাকা দিয়ে হয়ে যাচ্ছিল।
কিন্তু সরকারের এই বিল সেই সব মানুষের রাতের ঘুম কেড়ে নিয়ে, আর এটাই কারণ যে কন্টিনিউয়াসলি এই বিলের বিরোধ করা হচ্ছে। রিসেন্ট টাইমে আমেরিকার স্পোকস পারসন তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে ভারত যে এই বিলটা আনছে সেটা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে। এবার আপনি ভাবুন এফসিআর এর বিলের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক? আসলে সম্পর্ক আছে। আমি আগের ভিডিওতেও বলেছি এই এফসিআর এর আন্ডারে যেসব টাকা আসে এই এনজিওর নামে প্রচুর ধর্ম পরিবর্তনের কাজে এই টাকা ব্যবহার করা হয়। আপনি নর্থ ইস্টে দেখুন না, নর্থ ইস্টে আসাম বাদে বাকি স্টেটগুলোতে 90% বেশি খ্রিস্টান হয়ে গেছে। আচ্ছা এবার আপনি ভাবুন না, আমাদের দেশ তো আদিকাল থেকে সনাতনীদের দেশ, তাহলে পরে নর্থ ইস্টে এত খ্রিস্টান বাড়লো কিভাবে? দেখুন আমার কারোর ধর্মকে নিয়ে কোনো অসুবিধা নেই, আমি সেখানে কোনো কমেন্টও করতে চাই না। যে যাকে পূজা করতে চান সে তাকে করতেই পারেন, সেটা যার যার নিজস্ব স্বাধীনতা এবং নিজস্ব আস্থা। কিন্তু টাকার জোরে বল প্রয়োগ করে মানুষকে জোর জবরদস্তি ধর্ম পরিবর্তন করানো এটা ঠিক কাজ না। যবের থেকে এফসিআর বিল শুরু হয়েছে, অর্থাৎ 1976 সাল থেকে 2026 পর্যন্ত যা যা মেজর চেঞ্জেস করা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এফসিআর এর বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি আমি এখানে কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে প্লিজ কমেন্টে জানান। আর ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটি লাইক করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি সহায়তা করে। আর দর্শক আমার একটি বিনীত নিবেদন, আপনারা তো দেখছেন আমার চ্যানেলটি নতুন, তাই আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলোকে শেয়ার করে দিন, কারণ আপনারা যদি ভিডিও শেয়ার করেন তাহলে পরে নতুন নতুন দর্শকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে এবং আমার চ্যানেল গ্রো করতে সহযোগিতা করবে। তাই আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাকি দেখা হচ্ছে দর্শক পরের ভিডিওতে।